আমার আপনাকে প্রথম প্রশ্ন যে নাগরিকত্বের প্রমাণ কিভাবে হবে? বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে যে পাসপোর্ট হলো ট্রাভেল ডকুমেন্ট, আপনার ভ্রমণের নথি, এটা আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। তো অনেকেরই মনে হয়েছিল, বিশেষ করে এসআইআর প্রক্রিয়া চলাকালীন, যে নাগরিকত্বের প্রমাণ হিসেবে যা যা নির্বাচন কমিশন যে তালিকা দিয়েছে সেটা যে কোনো একটা আমার নাগরিকত্বের নথি, কিন্তু কোনোটাই নাগরিকত্বের নথি নয়। তাহলে আমরা যে দেশের নাগরিক কিভাবে প্রমাণ করব? আমরা আপনার এর পেছনে একটা বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্র আছে, এটা উপলব্ধি করতে হবে। সেই রাজনৈতিক ষড়যন্ত্রটা হচ্ছে ভারতবর্ষের আম জনতাকে তুমি একটা বিপদের মধ্যে ফেলে দাও, এবং এই ভারতবর্ষের আম জনতা তাদের বহু লোকেরই কিন্তু জন্ম শংসাপত্র নেই। আমাদের দেশে এমন বাধ্যতামূলক ব্যবস্থা এখনো তৈরি হয়নি যে জন্ম শংসাপত্র বাধ্যতামূলকভাবে নিতে হবে। এক। দুই, এখনো আমাদের দেশে বহু জায়গায় আছে যে বাড়িতে দাইমা প্রসব করায়। পাসপোর্ট তাই তুমি দেবে কেন? ট্রাভেল ডকুমেন্টের দরকারটা কি? ট্রাভেল ডকুমেন্টের দরকার হচ্ছে আমি যখন বিদেশে যাচ্ছি তখন বিদেশ জানতে চাইছে তুমি কোন দেশের নাগরিক, কোন দেশ থেকে আসছো জানতে চাইছে না। যারা বিদেশে ভ্রমণ করেছেন কোনো কারণে তারা জানবেন, এবং সেখানে আপনাকে ইমিগ্রেশন সার্টিফিকেট সই করতে হয় নামার আগে, সেখানে আপনাকে দিতে হয়। পাসপোর্টে আপনাকে ডিক্লেয়ার করতে হয় ন্যাশনালিটি। সুতরাং পাসপোর্ট একটা মিয়ার ট্রাভেল ডকুমেন্ট, এ কথা বলা হচ্ছে আত্মপ্রবঞ্চনা এবং মানুষকে বিভ্রান্ত করার রাস্তা। কেন্দ্রীয় সরকার বলছেন না যে একটি ডকুমেন্ট যা তোমার নাগরিকত্ব প্রমাণ করবে, বলছেন না তো। নাগরিকত্ব আইনে যা আছে সে আইনে আবার আমি একটা মামলা করতে হবে আমাকে। গ্যারাকল করেছি কি 87-এর পরে বাপ মার, আচ্ছা যে ছেলেটা জন্মালো 87-এর পরে, সে কি জন্মে তার বাপ মার সার্টিফিকেটটা খুঁজবে না? সেখানে তো নাগরিকত্ব আইন সংশোধনী হলো, আমি তাই তো বলছি যে 87 এবং 2004। আপনি যদি মানুষকে তো আপনি বিবেচনা করবেন সাধারণ কতগুলো যুক্তিসঙ্গত ভিত্তির উপরে। আপনি শাসক মানে আপনি অভিভাবক। এদেশের সরকার, বিশেষ করে মোদী ক্ষমতায় আসার পর, তারা ভারতবর্ষের জনগণকে নাগরিকত্ব, তারা ভারতবর্ষের জনগণকেই স্বীকার করতে চাইছেন না। তারা শুধুমাত্র স্বীকার করতে চাইছেন উচ্চ বর্ণের ক্ষমতাশীল গোষ্ঠী, যার পক্ষে এই সমস্ত ডকুমেন্ট তৈরি করার সুযোগ আছে। আমি একটা পোস্ট করেছি, দেখে থাকবেন আপনারা, যে মোদির ক্যাবিনেটে সকলে তারা ডিক্লেয়ার করে দিন যে কি কি ডকুমেন্ট তাদের আছে যার ভিত্তিতে তারা নাগরিক বলে দাবি করছেন। আমি যদি নির্দিষ্ট করে কোন রকম সিদ্ধান্তে না পৌঁছতে পারি, এই কথা বলে আজকে মানুষকে বিভ্রান্ত করার প্রয়োজনটা কি? মানে কেউ কেউ বলছেন যে এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, পাসপোর্ট কোনোদিনই নাগরিকত্বের প্রমাণ ছিল না। তার কারণ হচ্ছে ওইখানে একটা 20 নম্বর পাসপোর্ট আইনের একটা 20 নম্বর ধারার কথা তারা বলছেন, যেখানে এরকম আছে কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে মানে ভারতীয় নন এমন নাগরিককেও ভারতীয় পাসপোর্ট দেওয়া যেতে পারে, সেটা বিশেষ ক্ষেত্রে। বিশেষ ক্ষেত্র, তারা একেবারে ভিন্ন গোষ্ঠীর, সেটার সঙ্গে আপনি সবাইকে আমজনতাকে ধরিয়ে নিতে হবে না। পাসপোর্ট তৈরি করার প্রাথমিক ডকুমেন্টটা হচ্ছে যে আমি দেশের নাগরিক কিনা। সেই জন্য তো পুলিশ ভেরিফিকেশন হয়, তাই তো। আর আমার দেশ, ভারতবর্ষের দেশের মাটিটা বুঝতে হবে তো, সেই মাটিতে বুঝে আমাদের তো এগোতে হবে। আমার দেশের গরিব মানুষগুলো কাজ পায় না, সেই জন্য তাদের বিদেশ চলে যেতে হয়, মজুরি করে, দিন মজুরি করে নিজের পরিবারকে বাঁচাতে হয়, এবং সেখান থেকেও বিদেশি মুদ্রা বা দেশেরকে সমৃদ্ধ করছে। সে কি অত কিছু ডকুমেন্ট খুঁজে বেড়াবে? দায়িত্ব জ্ঞানহীনতার চূড়ান্ত পর্যায়ে। না, কিন্তু এই প্রশ্নটা সবার মধ্যেই কাজ করছে, তার ফলে যে ভোটার কার্ড আমার নাগরিকত্বের প্রমাণ নয়, আধার আমার নাগরিকত্বের প্রমাণ নয়, পাসপোর্টও আমার নাগরিকত্বের প্রমাণ নয়, তাহলে একমাত্র জন্ম শংসাপত্র ছাড়া এই জন্ম শংসাপত্র তো আপনি প্রশ্ন করতে পারেন, হ্যাঁ, সেটাও যে জাল হবে না এমন তো কোনো কথা নেই। এই ধরনের, এটাকে রীতিমতো দায়িত্ব জ্ঞানহীন, চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীন একটি ভূমিকা পালন। কি দরকার ছিল হঠাৎ মিনিস্টার এক্সটার্নাল অ্যাফেয়ার্সে বলা যে পাসপোর্ট নট সিটিজেনশিপ ডকুমেন্ট?
সেটাই তো ভাবার চেষ্টা করছি যে কেন এটা হচ্ছে হঠাৎ ওই নতুন আসল কথা হচ্ছে ওরা এখন এসআইআর করে দেখেছে পশ্চিমবঙ্গে 22 লক্ষ লোককে বিপদে ফেলতে পেরেছে। 22 অন্যান্য লক্ষ কোথায়, 34 লক্ষের 34 বেশি। লক্ষ, যাই হোক সে লক্ষ্যটা ওই পর্যায়ে আছে এবং বিভিন্ন রাজ্যে সেটাকে ওরা চালু করার চেষ্টা করছে এবং অধিকাংশ রাজ্যেই যারা একটু পিছিয়ে পড়া অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, কৃষ্টিগত দিক থেকে, তাদের উপর আঘাতটা আসবে। এই যে পাসপোর্টও আপনার নাগরিকত্ব প্রমাণের পক্ষে যথেষ্ট নয়, যখন এইরকম একটা পরিস্থিতি হয় তখন যাদের নাম ডিলিট হয়ে গেল এই এসআইআর প্রক্রিয়ায়, ওই লক্ষ লক্ষ মানুষ, তারা তো আরো বেশি বিপদে পড়ে গেলেন। এইটাই তো উদ্দেশ্য। আপনাকে প্রতিদিন আপনার অস্তিত্ব এমন সংকটের মধ্যে ফেলে দেবে, আপনি অন্য কিছু নিয়ে ভাবার সুযোগ পাবেন না। দেশটাকে এরা চূড়ান্ত বিভাজনের পর্যায়ে নিয়ে যাচ্ছে, তার কারণ ওরা দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থ হয়েছে। আজকে এই সমস্ত করে মানুষের মধ্যে এই ধরুন না, এই বক্তব্যটা আসার পর সমাজের সর্বস্তরে একটা প্রচন্ড আলোড়ন তৈরি হয়েছে যে সে কি, এতদিন তো জানতাম পাসপোর্ট থাকলে তারা আরো মারাত্মক কি জানেন তো, বলছে পাসপোর্ট ইজ নট এ ডকুমেন্ট, ট্রাভেল ডকুমেন্ট। আপনি বিদেশ থেকে যখন ফিরবেন তখন আটকে দেবে যে তুই সিটিজেন নয়, ইউ কান্ট এন্টার। পরিকল্পনা এই জায়গায়। আমি বারবার বলি, যখন কোনো সিদ্ধান্ত হয় তার পেছনে একটা রাজনৈতিক কারণ আমাদের অবশ্যই খুঁজে বার করতে হবে। হ্যাঁ, সিদ্ধান্ত কিনা জানি না, কিন্তু ঘোষণাটা খুব অদ্ভুত। মানে এটা হঠাৎ করে এই ঘোষণা হঠাৎ করে কি প্রয়োজনে, কি প্রয়োজন ছিল এটা? প্রয়োজন হচ্ছে অন্যান্য রাজ্যে এসআইআর চালু হচ্ছে, পশ্চিমবঙ্গ, বিহার এটা দেখে তারা বুঝেছেন যে মানুষকে আতঙ্কে ফেলে দেওয়া যায়। একদিকে যখন এইরকম একটা পরিস্থিতি, যখন আমরা সত্যি ভাবছি যে নাগরিকত্ব কিভাবে প্রমাণ করব, একটা তো ডকুমেন্ট তারা দিতে পারে যে এইটা থাকলেই হবে, তোমার আর কোনো কিছুর দরকার নেই, কিন্তু সেরকম কিছু নেই। এটা যদি আমি মনে করি যে আমি অশান্তি তৈরি করব, তাহলে কেন ভোটার লিস্টের নামটা সিটিজেনের সঙ্গে যুক্ত হবে না? তুমি তো তাদের ভোটে নির্বাচিত হচ্ছ, তার মানে তুমি স্বীকার করছো ভারতবর্ষের অনাগরিকদের ভোটে তুমি নির্বাচিত হয়েছো। এগুলো বিষয় না, বিষয় যে কোনো সুস্থ গভর্নমেন্ট যখন আসবে তারা বলবে এসব বিষয়ই না। এতদিন তো ছিল না, এতদিন তো ছিল না আমাদের জীবনে, কখনো ভাবেইনি কেউ। হয়নি। এটাই রাজনীতি। এই রাজনীতিটা হচ্ছে বিভাজন করো এবং বিভাজন করে মানুষকে ক্রমশ ক্রমশ ভারতবর্ষের যে টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সেটাকে ধ্বংস করো। দুটো নতুন আইন আনছেন আমাদের শুভেন্দু অধিকারী সরকার। তার মধ্যে একটার একেবারেই উত্তরপ্রদেশে যে গ্যাংস্টার আইন, সেইটার খানিকটা আদলেই বলা হচ্ছে, যেখানে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ করতে এই আইনটা আনা হচ্ছে। আপনাকে জিজ্ঞেস করব যে আমাদের এখানকার যে সিন্ডিকেটের কথা আমরা শুনি, যে তোলাবাজদের কথা আমরা শুনি, আর উত্তরপ্রদেশের যে গ্যাংস্টারদের কথা আমরা শুনি, মাফিয়াদের কথা আমরা শুনি, তাদের যে সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আর আমাদের এখানকার সমাজ বিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ, এই দুটো কি একইভাবে দেখা যায়, একই আলোয়? খুব যুক্তিসঙ্গত প্রশ্ন করেছেন। এই আইনটা আমি পড়িনি, যদি আমাকে বহু মানুষের মতামত চাইছেন, কিন্তু যা ডান্স দেখেছি, এই আইনটা আনা হচ্ছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বুকে বামপন্থী আন্দোলনকে দমন করার জন্য, আর কিছু না। পুরোটা পড়বো, এটা আদালতে নিশ্চয়ই আমরা এর কনস্টিটিউশনাল ভ্যালিডিটি চ্যালেঞ্জ করব। যেখানে সরকার যে কাউকে ঘোষণা করে দিতে পারেন গুন্ডা বলে, জেলা শাসককে পূর্ণ অধিকার দেওয়া হচ্ছে এবং 1 বছর কিন্তু আপনাকে আটকে রাখতে পারে, অসুবিধা নেই। পশ্চিমবঙ্গের যেটা সবচেয়ে বেশি গর্বের ছিল, আনন্দের ছিল, যে এখানে বিভিন্নতা আছে এবং মানুষ আন্দোলন করতে পারে। একসময় তাই ক্ষোভে জওহরলাল নেহরু বলেছিলেন যেটা মিছিল নগরী। আমরা গর্বিত ছিলাম কথা শুনে। কিছু ধান্দাবাজ লোক খুব ক্ষুব্ধ হয়েছিলেন। মিছিল নগরী তো বটেই, যেখানে মানুষ তার ভিন্ন কণ্ঠস্বরকে উচ্চস্বরে ঘোষণা করতে পারে, তারাই মিছিল করে। এই আইনটা সেজন্য আসছে, আর কিছু না। আসলে ওরা জানে যে ওরা যে সমস্ত অপকর্ম করছে,
এই যে বুলডোজার দিয়ে হকার উচ্ছেদ হচ্ছে, বস্তিবাসী উচ্ছেদ হচ্ছে, এর বিরুদ্ধে মানুষ লড়াই করছেন, তাদের সরাসরি বলে দেবে যে তুমি গুন্ডা সরকারের মতে, অতএব তুমি যাও 1 বছর ডিটেনশন। না, সেটাই আমি বোঝার চেষ্টা করছি যে ওই গ্যাংস্টার আমাদের এখানকার এটা কোনো প্রশ্নই আসে না। কি করে এখানে সিন্ডিকেট তো করছে যারা আজকে সরকারের ক্ষমতা আছেন তাদেরই পুরনো বন্ধু বান্ধব, হ্যাঁ। এবং এই সিন্ডিকেটটা লোকালাইজড। এবং আরো যেটা শুনছি বিভিন্ন জায়গা থেকে, সেটা হচ্ছে তারাই আবার জামা পাল্টে তারা একই রকম ভাবে তোলাবাজি করছেন, এবং পুলিশের কাছ থেকে কোনো রকম সাহায্য নাকি পাওয়া যাচ্ছে না, এই অভিযোগ উঠছে। এই গ্যাংস্টারিজম তো ওটার সঙ্গে কোনো তুলনাই হয় না। এই সিন্ডিকেট রাজ তো পশ্চিমবঙ্গে ছিল না ইতিপূর্বে। কিন্তু এই আইন আসছে, এবং তার পাশাপাশি আরেকটা যেটা পাবলিক অর্ডার মেনটেন করার যে আইন, যেটা 1972 সালে, সেটা তো সংশোধিত হয়ে 2023-এ একটা আইন হলো, যাতে সরকারি বেসরকারি সম্পত্তি যদি এই দাঙ্গাবাজরা হামলাকারীরা ধ্বংস করে, এক্স্যাক্টলি, এবং সেই ধারায় না দেয়, এই ধারায় তো বহু মামলা হচ্ছে, তাহলে আবার নতুন করে আনতে হচ্ছে কেন? ওই যে বললাম, গোটা দেশে প্রশাসন ব্যর্থ, মানুষকে বিভাজনের তত্ত্বের মধ্যে ঠেলে দিচ্ছে। না, কিন্তু পশ্চিমবঙ্গে করতে গেলে, পশ্চিমবঙ্গ থেকে ওরা জানে, ওদের ভয়টা আছে যে পশ্চিমবঙ্গ থেকে বাধাটা উঠবে। পশ্চিমবঙ্গে এখন তবু আদালতে সঙ্গে সঙ্গে মানুষ যেতে পারেন, গরিব মানুষ যেতে পারেন, সেটা কাটকাটা। তার মানে প্রশাসকের যদি মনে হয় কোন জেলার যে ইনি সমাজ বিরোধী, তো সুতরাং তার হাতে পূর্ণ ক্ষমতা থাকতে যুক্তি দেওয়ার দরকার নেই তো। I hereby declare সংযুক্তা সিনহা as a গুন্ডা and she should be taken in custody, কেন চলে যাবে? কোনো যুক্তি ফুক্তির ব্যাপার নেই, এটাও এক ধরনের গুন্ডারাজ। কিন্তু এই আইন তো নিশ্চয়ই মানে চ্যালেঞ্জ হবে, অবশ্যই চ্যালেঞ্জ হবে, এনি কোনো সন্দেহ নেই। আরে পাশ করুক, তারপরে প্রেসিডেন্টের কাছে পাঠাক, প্রেসিডেন্ট যদি অনুমতি দেন, তারপরে নোটিফিকেশন হবে, এবং নোটিফিকেশন হলে আদালতে চ্যালেঞ্জ হবে, এতে সন্দেহ নেই। অভিযুক্তদের গ্রেপ্তারের ক্ষেত্রে আগের সরকারের আমলে শাসক দলের সঙ্গে যুক্ত থাকলে পরে শাসক দলের নেতা কর্মীরা অভিযুক্ত হলে যে কোনো অপরাধের ক্ষেত্রে পুলিশ তাদের গ্রেপ্তার করতো না, বা গড়িমসি করতো, বা বলতো যে মিটিয়ে নিন সালিশি টালিশি করে। তো এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন তো নতুন সরকার, নতুন দল ক্ষমতায় এসছে। তো এবার দেখা যাচ্ছে যে যারা, যেমন তামান্নার মা গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতেন, যেমন দীপঙ্কর দাস কাকদ্বীপের দেবু দাস উষারানী দাসের ছেলে, তার বাবা মার এতদিন 8 বছর ধরে তিনি বিচার পাননি, যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, সঙ্গে সঙ্গে তামান্নার মৃত্যুর ক্ষেত্রে 6 জন গ্রেপ্তার হয়ে গেল, দীপঙ্করের বাবা মার ক্ষেত্রে 10 জন গ্রেপ্তার হয়ে গেল, এবং সকলেই শাসক দলের, মানে পূর্বতন শাসক দলের। তাহলে কথা হচ্ছে যে এই গ্রেপ্তারির জন্য কি সমস্ত যারা এতদিন ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছেন সবাইকে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে? এটা প্রমাণ করছে যে প্রশাসন স্বাধীনভাবে আইনসঙ্গত দায়িত্ব পালন করছেন না। কেন্দ্র হোক বা রাজ্য হোক, তদন্তকারী সংস্থাদের কিন্তু একটা অত্যন্ত আইনি সুরক্ষা আছে এবং আইনি দায়বদ্ধতা আছে। তাহলে এই তদন্তকারী সংস্থা তারা তাকিয়ে থাকেন শাসকের মাথার দিকে। এই ঘটনা কিন্তু একটা বিরাট জিনিস, যা আমি চেঁচিয়ে চেঁচিয়ে বলবার চেষ্টা করছি, আজকে প্রতিষ্ঠিত হচ্ছে। দীপঙ্কর দাসের মা উষারানী পরের দিনই সেখানে অকুস্থলে আমি, সুজন সহ বেশ কয়েকজন গিয়েছিলাম। সেখানে টেলিফোনে আমাকে পুলিশকে ধমক দিতে হয়েছে। আমি ওই ধরনের কখনো উচ্চস্বরে সাধারণত কথা বলি না। না স্যার দেখছি স্যার, আমরা দেখছি স্যার, ব্যবস্থা করবো স্যার, নিশ্চয়ই করবো, এফআইআর করেনি কেউ। আমি তখন অত্যন্ত রেগে, এফআইআর করেনি মানে ঘটনা আপনারা সুমোটো এফআইআর করবেন না? তখন দেখছি দূর থেকে আগুন জ্বলছে, কিছু ব্যক্তি তারা ওইভাবে বেরিয়ে যাচ্ছে। তারা সবাই চেনা, তাদেরকে আমি সবাইকে চিনি, এবং তারা শাসক ঘনিষ্ঠ। আমি এমন একজন ব্যক্তি যার বাবা মাকে সৎকার করার জন্য হাইকোর্টে মামলা করতে হয়েছে। তারপর আমি এসপির সঙ্গে দেখা করেছিলাম, এসপি বলছেন আমরা ব্যবস্থা নেব, কিছুই ব্যবস্থা নেননি। তার কারণ তাকিয়েছিলেন মুখ্যমন্ত্রীর দিকে। আজকে মুখ্যমন্ত্রী বদল হয়েছে, তিনি খানিকটা হাততালি পাওয়ার জন্য বলেন ব্যবস্থা নিন, সঙ্গে সঙ্গে 10 জন 4 জন 5 জন গ্রেপ্তার হয়ে গেল। এই গ্রেপ্তার হওয়াটাও একেবারে লোক দেখানো, এবং এই ঘটনার মধ্যে দিয়ে অন্তত শুভেন্দু বাবুরা খুব কৃতিত্বের সঙ্গে প্রমাণ করে দিলেন যে প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারে নাই গত 15 বছরে, আগামী দিনেও পারবে না।
ঠিক যে কারণে সিবিআই তদন্ত বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে আজও কোনো লজিক্যাল কনক্লুশনে পৌঁছতে পারেনি, এবং তার বেনিফিট শুভেন্দুবাবু পাচ্ছেন। লজিক্যাল কনক্লুশনে আরজি করের তদন্ত পৌঁছবে কিনা এ নিয়ে সংশয় দেখা দিয়েছে, এবং অভয়ার বাবা মা এখন বলছেন যে আমরা সিআইডি তদন্ত চাই। আপনার এই দীর্ঘ আইনজীবী জীবনে কখনো দেখেছেন যে সিবিআই এর হাতে তুলে দেওয়া তদন্ত আবার ফিরে গেছে সিআইডির হাতে? দেখুন, এগুলো আমি হয়তো আগেও বলেছিলাম যে আলটিমেটলি কিছু হবে না। উনি রাজনীতি করছেন, রাজনৈতিক দলে গেছেন, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য কামনা করে তিনি পুজো দিচ্ছেন। ওকে এই বুকে ব্যথা নিয়ে অভিনয় করে যেতে হবে যে শাসক দল কিছু করবে। তিনি আজকে বলছেন যে আমি খুবই হতাশ, সিবিআই যে এরকম ভাবে কিছু করবে না, এখন তো আইনের এই শাসন। সমস্ত তদন্ত যদি আপনি তাৎক্ষণিক না করেন, তাৎক্ষণিক যদি আপনি এভিডেন্স নিয়ে তার ফরেন্সিক অ্যানালিসিস না করেন, 1-1.5 বছর পরে কিছু হয় না। কিন্তু যারা এই তদন্তে মানে এই সমস্ত প্রমাণ লোপাট করলো, অপরাধীদের আড়াল আমি তো সে করলো, কথাই বলছি, তাদেরও সাজা কি হবে না। প্রমাণ লোপাট, কোন প্রমাণ লোপাট হয়েছে, কি প্রমাণ লোপাট হয়েছে, কে করেছে, এসব আসবে কোত্থেকে? যখন ওসি কে গ্রেফতার করলেন সিবিআই, তারপর প্রিন্সিপালকে গ্রেফতার করলেন, গ্রেফতার করার পর তারা কোনো লজিক্যাল কনক্লুশনে পৌঁছলেন না। আরেকটু যদি আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, দেখবেন কারা বাধা দিয়েছিল সিবিআই কে, সেই জায়গাটা বুঝতে হবে। সুতরাং যেটা বোঝা যাচ্ছে, ওই লজিক্যাল কনক্লুশনে শেষ পর্যন্ত সিবিআই তদন্ত কোনো ক্ষেত্রেই পৌঁছবে বলে আমরা আশা করতে পারছি না, এবং সিবিআই থেকে আপনি সিআইডি আশা করবেন তদন্তে যদি লজিক্যাল কনক্লুশনে পৌঁছয়, তার নারদা মামলা তো বেঁচে উঠবে। ঠিকই। আর এখন যারা ভালো তৃণমূল হয়ে গেছেন তাদেরকেও সমস্যায় পড়তে হবে। আর স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি তো সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, যখন কলকাতা হাইকোর্টে আমি লড়াই করে আদায় করলাম যে সিবিআই ইনভেস্টিগেশন হবে, তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, সুপ্রিম কোর্ট তার আবেদন খারিজ করে দিয়েছেন। যদি সিবিআই এর সামান্যতম সততা থাকতো, সিবিআই যারা অধিকতা, তাদের কোনো দোষ নেই, তারা তাদের ভাবছে আমার চাকরি এটা, আমার কোনো সামাজিক দায়িত্ব না, কারণ তাদের সেইভাবে পলিটিক্যালি ট্রেন করানো হয়েছে। পিও অফিস বলুন বা হোম মিনিস্ট্রি বলুন, তাদের নির্দেশ ছাড়া এরা মুভ করতে পারে না। তার মানে শাসকের পরিবর্তন হলো, কিন্তু জামা পাল্টেছে। আমি প্রথম দিনই বলেছি, পরিবর্তনটা শুধু জামা পাল্টেছে।